আসসালামু আলাইকুম। আমি ফাইমা সূর্য আপনাদের সাথে আছি। বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ, তার জন্ম 13 নভেম্বর 1948 এবং প্রয়াণ 19 জুলাই 2012। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের শোনাবো এই তুঙ্গে স্পর্শী জনপ্রিয় অমর কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস হিমুর নীল জোছনা। বইটি বড় বিধায় খণ্ড খণ্ড আকারে আমার চ্যানেলে আপলোড দিয়েছি। প্রথম ও দ্বিতীয় খণ্ডের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। চলুন তবে শুরু করি হিমু সিরিজের হিমুর নীল জ্যোৎস্না উপন্যাসের তৃতীয় ও শেষ খণ্ড। বন্ধুরা, সকলকে আমন্ত্রণ হিমুর অ্যান্টিলজিক্যাল আশ্চর্য জগতে। রহস্য সমাধানের জন্য ব্যাপক তদন্ত শুরু হয়েছে। দেশপ্রেমিক নাগরিকদের কাছে আবেদন করা হচ্ছে রবীন্দ্র নাটকের মূল নায়ককে পুলিশে ধরিয়ে দিতে। মূল নায়কের নাম সামাদ মিয়া। সামাদ মিয়া সম্পর্কে যে কোনো তথ্য র্যাব বা থানাকে জানাতে অনুরোধ করা হচ্ছে। কঙ্কন ভাই খবর পড়ে কিছুক্ষণের জন্য তবধা মেরে রইলেন। দেশে এত কিছু ঘটে গেছে তিনি জানতেন না। সামাদ মিয়া সম্পর্কে তথ্য তার কাছে আছে। এই বদমাইশ কাজী নজরুল ইসলাম সেজে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রে এসেছিল। থাপ্পড় খেয়ে বিদায় হয়েছে। কঙ্কন ভাই সিগারেট ধরালেন। চা ছাড়া সিগারেট টেনে সুখ পাওয়া যায় না। হাশেম এখনো আসেনি বলে চা খাওয়া যাচ্ছে না। গবেষণা কেন্দ্রে চা কফির ব্যবস্থা আছে। সিগারেট টানতে টানতে কঙ্কন ভাইয়ের মাথায় নতুন আইডিয়া চলে এলো। তিনি খানিকটা উত্তেজিত বোধ করলেন। রবীন্দ্র ঝামেলা মিটে গেলেই এই আইডিয়া নিয়ে এগুতে হবে, দেরি করা যাবে না। আইডিয়ার খুঁটিনাটি কিসলুকে জানাতে ইচ্ছে করছে, কিন্তু জানানো যাচ্ছে না। তার মোবাইল ফোন গতরাতে চুরি হয়ে গেছে। মানুষ মোবাইল ফোন সেট পকেটে রাখে, কঙ্কনও রাখত। আইফোন কেনার পর পকেটে রাখা বন্ধ হয়েছে। আইফোন হাতের মুঠোয় নিয়ে ঘোরার আনন্দই আলাদা। সবাই সারাক্ষণ দেখছে হাতের মুঠোয় কি জিনিস। মানুষকে দেখাতে গিয়েই দুর্ঘটনা। হাতের মুঠোর জিনিস ফসকে গেছে। এখন কঙ্কন ভাই খানিকটা স্বস্তি বোধ করছেন। মাথায় যে আইডিয়া এসেছে তার সফল বাস্তবায়ন হলে একটা নতুন আইফোন কেনার পরেও হাতে কিছু ক্যাশ টাকা থাকবে। বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নাম পাল্টে নজরুল পাঠচক্র দেয়া। এখানে লোকজন আসবে, জাতীয় কবির রচনা পাঠ করবে, তার সম্পর্কে জানবে। বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রে নাম রাখার কিছু বিপদ আছে। সরকার বদল হলেই নাম বদল হবে। নতুন নাম জিয়া গবেষণা কেন্দ্র। বাড়ি ছাত্রদলের দখলে চলে যাবে। নজরুল পাঠচক্রই এই চক্কর থাকবে না। নতুন নামকরণ উপলক্ষে কাঙালি ভোজের আয়োজন করা হবে। আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পত্রপত্রিকা এবং টিভি চ্যানেলগুলোকে দাওয়াত দেওয়া হবে। এটা কঙ্কন ভাইয়ের অপ্রধান আইডিয়া। প্রধান আইডিয়া হচ্ছে যখন রান্নাবান্না শুরু হবে তখন একদল উচ্ছৃঙ্খল মানুষ হামলা করবে। অনুষ্ঠান পণ্ড হয়ে যাবে। কয়েকজন গুরুতর আহত হবে। এতে লাভ দুটা। খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না। ডেকোরেটরের কাছ থেকে রান্না করার হাঁড়ি পাতিল ভাড়া করলেই হবে। জখমও হবে ডেকোরেটরের লোকজন। এদের জখম হওয়ার সময়ও হয়ে গেছে। ফ্রি সার্ভিস দিতে চায় না, ঘাড়ে ধরে আদায় করতে হয়। দেশের প্রতি মায়া নেই, আছে টাকার ধান্দায়। বদমাইশের দল। দ্বিতীয় লাভ হলো প্রচার। কঙ্কন ভাই কাঙালিভোজ উপলক্ষে চাঁদা সংগ্রহ কিভাবে করা যায় তা ভাবতে লাগলেন। আশেপাশের বাড়িতে যেতে হবে। সঙ্গে থাকবে কিসলুর চেহারা দেখলেই বাড়িওয়ালার কলিজা পানি হয়ে যাবে। মুখ ফুটে চাঁদা চাওয়ার আগেই চাঁদা চলে আসবে। চা নাস্তা চলে আসবে। অনেকের সঙ্গে টেলিফোনে কথা হবে। অতি ভদ্র, অতি বিনয়ী নারী কণ্ঠে টেলিফোন যাবে। নারী কণ্ঠ বলবে, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ থেকে বলছি, আমি রিনা। কেমন আছেন? শুভ দুপুর। চাঁদা চাইতে হবে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের নামে। নজরুল পাঠচক্রের নামে চাঁদা চাইলে 2 টাকার ছেঁড়া নোটও পাওয়া যাবে না। টেলিফোনে যে নারী কণ্ঠ চাঁদা চাইবে সে কঙ্কন ভাইয়ের স্ত্রী, নাম সুমনা। মহিলা লীগের প্রচার সম্পাদিকা। সুমনা আদর্শ পত্নী, স্বামীর সব কাজে সাহায্য করতে প্রস্তুত। সে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের একজন গবেষক। মন্ত্রীদের কাছ থেকে টাকা আদায়ে তার ভালো দক্ষতা আছে। গত মাসে ত্রাণমন্ত্রীর কাছ থেকে 500 কম্বল, 300 সোয়েটার এবং 18 টিন অলিভ অয়েল নিয়ে এসেছে। সব গবেষণা কেন্দ্রে জমা আছে। কঙ্কন ভাইয়ের
কক্ষে গভীর চিন্তামগ্ন অবস্থায় যিনি ঢুকলেন তার গায়ে হলুদ পাঞ্জাবি, পা খালি। তার নাম হিমু, ভালো নাম হিমালয়। তিনি কঙ্কন ভাইকে দেখে বিনয়ে গলে গিয়ে বললেন, কঙ্কন ভাই কেমন আছেন? শুভ দুপুর। কঙ্কন ভাই বললেন, আপনি কে? আমাকে একজন পাঠিয়েছে। কে পাঠিয়েছে? তার নাম তো বলতে পারছি না, নিষেধ আছে। তিনি আপনার কাছে সামান্য চাঁদা চান, খুবই অল্প। হতভম্ব কঙ্কন ভাই অনেক কষ্টে নিজের হতভম্ব ভাব সামলালেন। তখন রাগ তাকে অভিভূত করল। তিনি রাগকে তোতলাতে তোতলাতে বললেন, আমার কাছে চাঁদা চায়? বান্দিরপুরটা কে? কঙ্কন ভাই, আপনি ওনার বিষয়ে যে নোংরা কথা বলেছেন সেটা আমি শুনি নাই। মাঝে মাঝে আমি কানে কম শুনি। যাই হোক, আপনি 13 তারিখ রাত 8টার মধ্যে টাকার ব্যবস্থা করবেন। বেশি না, 13 লাখ। 13 তারিখের সঙ্গে মিল রেখে 13 লাখ। 10 তারিখ হলে বলতাম 10 লাখ। আপনার 3 লাখ টাকা বাঁচত, কিন্তু উনি ডেট দিয়েছেন 13 লাখ টাকা চাঁদা চায় আমার কাছে। আপনি কে? কি নাম? আমার নাম হিমু, অনেকে ডাকে হিমালয়। হিমালয় ঠান্ডা ঠান্ডা তো, কাজেই হিমালয়। আমি নিজেও ঠান্ডা, আবার কেউ কেউ ডাকে হিমবাহ। হিমবাহ বুঝেন তো? আপনি উপরে সামান্য, পানির উপরে সামান্য বের হয়ে থাকে, সবটাই থাকে নিচে। আপনি আমার পানির উপরের অংশ দেখেছেন, নিচেরটা দেখছেন না। তোমার পেটের ভুঁড়ি বের করতে আমার 1 মিনিট লাগবে। আমারে চিনো না। আপনাকে কেন চিনব না? আপনি কঙ্কন ভাইয়া, অন্যের বাড়ি দখল করে আসর জমিয়ে বসেছেন। আজ আপনি একা কেন? আপনার লোকজন কোথায়? মোবাইলে টেলিফোন করে লোকজনকে ডাকবেন, তাও সম্ভব না। মোবাইল হারিয়ে ফেলেছেন, তাই না? আহারে, এমন দামি সেট। তুই জানোস কেমনে? এই মোবাইলের খবর তুই কেমনে জানোস? হিমু বলল, শুরু করেছিলেন আপনি, তারপর তুমি, এখন তুই। আমি আপনি দিয়ে শুরু করেছি, শেষ পর্যন্ত আপনি বলবো। ভদ্রতার খেলাপ হবে না। কষ্ট করে জানালা দিয়ে একটু বাইরে তাকাবেন। কাউকে কি দেখা যায়? ওনাকে চিনেন? ওনার নাম জগলু, আঙুল কাটা জগলু। উনি নিজের আঙুল কাটেন না, অন্যের আঙুল কাটেন, এজন্যই নাম আঙুল কাটা জগলু। কঙ্কন ভাই, আপনার এখানে চায়ের ব্যবস্থা আছে না? 1 কাপ চা খাওয়া যাবে? কঙ্কন কিছু বলল না, আর চোখে ঘড়ির দিকে তাকালো। কিসলুর আসার কথা, এখনো কেন আসছে না? জানালা দিয়ে কাউকে দেখা যাচ্ছে না। ভাওতাবাজি হতে পারে। আঙুল কাটা জগলুকে কঙ্কন চিনে। আঙুল কাটা জগলু দিনে দুপুরে বের হবে না। তাছাড়া সে যতদূর জানে, আঙুল কাটা জগলু জেলে। তার কাছে মনে হচ্ছে পুরোটাই ভাওতাবাজি। দেশ চলছে ভাওতার উপরে। কঙ্কন ভাই, চায়ের কথা বলেছিলাম, চা বানানোর লোক নেই। অপেক্ষা করি, আপনার লোকজন আসুক, চা খাই। আমি আপনার এখান থেকে চা না খেয়ে চলে যাব, এটা কেমন কথা? আপনার ইজ্জত আছে না? সাহস থাকলে বসে থাক। হিমু শান্ত গলায় বলল, সাহসের আমার অভাব নাই। সাহসের অভাব আপনার। আমি চায়ের জন্য অপেক্ষা করব। আসুক আপনার লোকজন। শুনেছি আপনার এখানে ক্যারাম খেলা হয়, একদিন ক্যারামও খেলবো। কঙ্কনের ঠোঁটের কোণায় এই প্রথম সামান্য হাসির আভাস দেখা গেল, কারণ কিসলু আসছে। দরজা দিয়ে তাকে দেখা যাচ্ছে। কিসলুর সঙ্গে হাসেমও আছে। কঙ্কন বলল, তুই বস, তোরে আমি চা খিলাবো। একজন মুখ হা করায় ধরে রাখবে, অন্যজন মুখে গরম চা ঢালবে। যত পারিস খাবি। হিমু বলল, ধন্যবাদ। চা মুখে ঢেলে দিবে, আমাকে কিছু করতে হবে না, এই জন্য শুক্রিয়া। কঙ্কন ভাই, আপনি মহান। কথাবার্তার এই পর্যায়ে কিসলু ঢুকলো, তার পেছনে পেছনে হাসেম। কিসলু ভূত দেখার মতো চমকে উঠে বলল, হিমু ভাই, আপনি এখানে? কি আশ্চর্য, আমাকে চিনেছেন? না, আমি কিসলু, আপনার জন্য জানে বাঁচলাম। ওই রাতে আপনি না থাকলে জানে মরতাম। ওরে বাপরে, কি বিপদ যে গেছে। আপনারে এইখানে দেখবো চিন্তাই করি নাই। যে রাতে আপনারে প্রথম দেখি, আমি কিন্তু আপনারে মানুষ ভাবি নাই, ভাবছি ফেরেস্তা। কিছু মনে নিয়েন না হিমু ভাই, আপনারে কদম মুসি করব। হিমু বলল, দ্রুত 1 কাপ চা খাও তো কিসলু। চা 1 কাপ কি জন্য খাবেন? চা খাবেন 1000 কাপ। কঙ্কন ভেবাচাকা খেয়ে গেছে। সে তার এক জীবনে অনেক বিস্ময়কর ঘটনা দেখেছে, এরকম দেখেনি। তার শরীর ঝিমঝিম করছে, সিগারেট ধরাতে ইচ্ছে করছে। বিচিত্র কারণে সিগারেট ধরাতে ভয় লাগছে। কিসলু লোকটাকে কদমবুসি করেছে, এটা না হয় মানা গেল। তার দেখা দেখি হাসেমও কদমবুসি করে হাত কচলাচ্ছে, এর অর্থ কি? হিমু বলল, কিসলু 2 কাপ বানাবে।
বাইরে আঙুল কাটা জগলু আছে, ওনাকে 1 কাপ চা দিবে। কিসলু বিড়বিড় করে বলল, খাইছে আমারে, আমি তো মরতে বসছিলাম আঙুল কাটা জগলুর কাছে, এ না জেলে আছে। হিমু দীর্ঘশ্বাস ফেলে বলল, জেলে নাকি জগলু? জেলে নকল জগলু, আসলটা বাইরে। তুমি চা নিয়ে যাও, দেখলেই চিনবে। আমি দোতলায় যাচ্ছি, কঙ্কন ভাইকে দোতলায় পাঠাও, তার সঙ্গে আমার প্রাইভেট কিছু কথা আছে। হিমু এবং কঙ্কন ভাই মুখোমুখি বসা, হিমুর হাতে চায়ের কাপ, কঙ্কন ভাইয়ের হাতে পানির গ্লাস, গ্লাসে কয়েক টুকরা বরফ, পানিতে ভদকা নামক ওষুধ খানিকটা দেওয়া হচ্ছে। এই ওষুধ ভয় কমাতে সাহায্য করে। ওষুধের 2টা বোতল কঙ্কন ভাইয়ের প্রাইভেট আলমারিতে সবসময় থাকে। হিমু বলল, ভয় পেয়েছেন? কঙ্কন জবাব দিল না। হিমু বলল, আমাকে শুধু শুধু ভয় পাচ্ছেন, আমি নির্বিষ। 13 লাখ টাকা চাঁদার কথা যা বলেছি সেটাও ভুয়া, আপনাকে চাঁদা জোগাড় করতে হবে না। কঙ্কন ভাইয়ের ফ্যাকাশে মুখে কিছু রক্ত চলাচল শুরু হয়েছে, ফ্যাকাশে ভাব কিছুটা দূর হয়েছে। তিনি ঘন ঘন গ্লাসে কয়েকটা চুমুক দিলেন। হিমু বলল, চাঁদা না দিলেও 13 তারিখে এই বাড়িটা ছেড়ে দেবেন, বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা অন্য কোথাও করবেন। ভালো কথা, আপনি ছাত্রলীগ করেন। বঙ্গবন্ধু যখন সপরিবারে নিহত হলেন তখন কিন্তু আপনার ছাত্রলীগ টু শব্দ করে নাই। মিটিং মিছিল দূরের কথা, সেই সময় ছাত্রলীগ কী করছে তার দায়িত্ব তো আমাদের না। হিমু বলল, আচ্ছা, এই সময় ছাত্রলীগের কথাই হোক। তত্ত্বাবধায়ক সরকারের সময় বঙ্গবন্ধুর কন্যাকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো হলো, তখনও কিন্তু আপনারা টু শব্দ করেননি। মিটিং না, মিছিল না, আজ অন্যের বাড়ি দখল করে গবেষণা কেন্দ্র খুলে বসেছেন। ওষুধে কাজ দিয়েছে, হারানো সাহস ফিরে আসছে। কঙ্কন খাখারি দিয়ে গলা পরিষ্কার করে বলল, আপনি কি ভেবেছেন এত সহজে পার পেয়ে যাবেন? না, আমি এর শোধ যদি না নেই, আমার নাম কঙ্কন না, আমার স্ত্রীর নাম সুমনা না। হিমু নামের মানুষটা হাসছে। এই লোকটা হাসছে কেন? তার হাসির কি আছে? হাসির শব্দ শুনে কঙ্কনের আবার ভয় লাগতে শুরু করেছে। কঙ্কন বড় করে গ্লাসে চুমুক দিল। সে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, ফোঁস ফোঁস শব্দ হচ্ছে। হিমু বলল, যে অন্যকে ভয় দেখায় সে নিজে সবসময় ভয়ের মধ্যে থাকে। ভয়ে আপনার কলিজা শুকিয়ে গেছে। ভয়ের প্রধান কারণ হলো আপনি আমাকে বুঝতে পারছেন না। মানুষ ভূতপ্রেত বুঝে না বলে ভূতপ্রেত ভয় পায়, মৃত্যুকে বুঝতে পারে না বলে মৃত্যু ভয় পায়। আপনি আমাকে এই কারণেই ভয় পাচ্ছেন। আমি এখন চলে যাব। ভাই, ভয়টা দূর করেন। কাউকে ভয় দেখাতে আমার ভালো লাগে না, এরপরও কেন যে মাঝে মাঝে ভয় দেখাই। এই বাড়ি বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের জন্য সামাদ দান করেছে। আমার কাছে দলিল আছে, আমার নামে দলিল। আপনি আবার সামাদের কাছে দলিল করে দিবেন। সামাদের নামে দলিল করে দিবেন। সামাদ বেচারা নিজের বাড়ি থাকতে ফুটপাতে ঘুমায়, সেটা আমার দেখার বিষয় না। বাড়ি লিখে দেওয়ার সময় মনে ছিল না? হিমু উঠে দাঁড়ালো, শান্ত গলায় বলল, ভাই আমি যাচ্ছি, সুমনা ভাবিকে আমার সালাম দিবেন। হিমুকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিতে গেল কিসলু গলা নামিয়ে বলল, আপনি বললেন আঙুল কাটা জগলুর কথা, আমি চা নিয়ে দেখি কেউ নাই, তখনই বুঝলাম ঘটনা আছে। হিমু ভাই, ঘটনা কি? আঙুল কাটা জগলু কি ছিল? না। তার কথা কি জন্য বলেছেন? কঙ্কনকে ভয় দেখানোর জন্য বলেছি। কঙ্কন ভাই ভয় খাওয়া জিনিস না, তয় আপনারে বিরাট ভয় পাইছে, অবশ্য আপনারা তো ভয় পাইতেই হবে। হিমু বলল, কিসলু যাই। কিসলু বলল, চলেন একটা চায়ের দোকানে বসি, আপনার সঙ্গে 1 কাপ চা খাই, আপনার মুখ থেকে 2টা ভালো কথা শুনি। চারিদিকে মন্দ কথা শুনি, দুষ্ট কথা শুনি, 2টা ভালো কথা শুনতে মন চায়। রাস্তার পাশে চায়ের দোকান, দোকানের সামনে বেঞ্চি পাতা, হিমু এবং কিসলু বসেছে। হিমু হাসতে হাসতে বলল, ভালো কথা শোনার জন্য প্রস্তুত? কিসলু বলল, জি হিমু ভাই। হিমু বলল, একজন সাধুর গল্প শোনো। সাধুর নাম ঋষি কাশ্যপ। তার কাছে ভয়ঙ্কর এক খুনি এসেছে, সে সাধুর কাছে দীক্ষা নিতে চায়। সাধু বললেন, তুমি অতি ভয়ঙ্কর মানুষ, তারপরে তোমাকে আমি দীক্ষা দিব। একটা শর্ত আছে, আজ সন্ধ্যার মধ্যে তোমাকে যে কোনো একটা ভালো কাজ করতে হবে। কি রকম ভালো কাজ সাধুজি? যে কোনো ভালো কাজ, যত তুচ্ছই হোক, ভালো কাজ হলেই হবে। একটা ভালো কাজ করে আমার কাছে আসবে, আমি তোমাকে দীক্ষা দেব। ভয়ঙ্কর মানুষ ভালো কাজের সন্ধানে বের হলো। একটা কুকুরের সঙ্গে তার দেখা। কুকুরটা ল্যাংচাতে ল্যাংচাতে যাচ্ছে, কারণ তার একটা ঠ্যাং নেই, পিঠে ঘা।
ভয়ঙ্কর মানুষটার মনে হলো কুকুরটা কষ্ট পাচ্ছে, তার কষ্ট লাঘব হওয়া দরকার। সে থান ইট নিয়ে কুকুরের মাথায় বাড়ি দিয়ে তাকে মেরে ফেলে সাধুর কাছে উপস্থিত হয়ে ভালো কাজটা কি করেছে তা বলল, বিস্তারিত বলল। সে ভালো কাজ করতে পারায় আনন্দিত। সাধুজি বললেন, হ্যাঁ ঠিক আছে, স্নান করে আসো, তোমাকে দীক্ষা দেব। কিসলু বলল, ওইটা কি করে সম্ভব? ওই লোক তো ভয়ঙ্কর মন্দ কাজ করেছে, ভালো কাজ তো করে নাই। হিমু বলল, যে ভালো কাজ করতে পারে তার দীক্ষার প্রয়োজন নাই, যে ভালো কাজ করতে পারে না তারই দীক্ষার প্রয়োজন। হিমু ভাই, জটিল গল্প শুনলাম। হিমু বলল, এই গল্প আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। বাবা প্রায় আমাকে শিক্ষামূলক জটিল গল্প বলতেন। ভালো কাজ বা সৎকর্ম নিয়ে বাবার একটা থিওরি আছে। থিওরিটা সত্য, শুনবে? কিসলু আগ্রহ নিয়ে বলল, শুনবো। বাবা বলতেন, যে কোনো মানুষ যদি প্রতিদিন একটি করে ভালো কাজ 7 দিন করে সে মহাপুরুষের পর্যায়ে উঠে যাবে। এরপর সে যাই বলবে তাই সত্য হবে। বলেন কি? চেষ্টা করে দেখবে? প্রতিদিন একটা ভালো কাজ করাও কিন্তু বেশ কঠিন। অবশ্যই চেষ্টা করে দেখব। এখনই একটা ভালো কাজ করব। ওই দেখেন হিমু ভাই, একটা বুড়া মানুষ রাস্তা পার হওয়ার চেষ্টা করছে, গাড়ির কারণে পার হতে পারছে না। তাকে যদি রাস্তা পার করায় দেই, কাজটা কি ভালো কাজ হবে? অবশ্যই হবে। কিসলু লাফ দিয়ে উঠে দাঁড়ালো, ছুটে গেল রাস্তায়, দুহাত তুলে গাড়ি থামালো, বৃদ্ধকে হাত ধরে রাস্তা পার করলো। বৃদ্ধ বলল, আব্বাজি আপনার নাম? কিসলু বলল, আমার ডাক নাম কিসলু। বৃদ্ধ বলল, আধ ঘন্টার উপর চেষ্টা করতেছিলাম, রাস্তা পার হইতে পারি নাই, আপনি পার করেছেন। আজ মাগরিবের ওয়াক্তে আপনার জন্য দোয়া করব বলে আপনার নাম জানতে চেয়েছি। কিসলুর চোখে পানি এসে গেল। সে বের হলো দ্বিতীয় ভালো কাজের সন্ধানে। একটা ভালো কাজ করে সে তৃপ্তি পাচ্ছে না। হিমুর বাবা ভালো কাজ বিষয়ে হিমুকে লিখিত উপদেশ দিয়ে গেছেন। তিনি লিখেছেন, বাবা হিমালয়, ভালো কর্ম বা সৎকর্ম করার তোমার প্রয়োজন নাই। সৎকর্ম নেশার মতো, একটি সৎকর্ম করলে আরেকটি করতে ইচ্ছে করবে। সৎকর্মের নেশা তৈরি হবে। যে কোনো নেশাই মানুষের জন্য ক্ষতিকর। নেশা হলো নেশা, ভালো নেশা মন্দ নেশা বলে কিছু নাই। তুমি সেই সৎকর্ম করবে যা অন্যরা করতে পারছে না, অন্যদের করার ক্ষমতা নাই। সৎকর্ম যেমন নেশা তৈরি করে, অসৎকর্মও করে। নেশাগ্রস্ত হয়ে দুষ্ট লোক একের পর এক অসৎকর্ম করতে থাকে। এখন কি বুঝতে পারছো? সৎকর্ম অসৎকর্ম একই মুদ্রার দুই পিঠ। কিসলু সন্ধ্যা মেলাবার আগে 4টি সৎকর্ম করে ফেলল। সৎকর্ম এবং তার ফলাফল নিম্নরূপ: 1. বৃদ্ধকে রাস্তা পার করানো। বৃদ্ধ তার নাম জানতে চেয়েছে এবং বলেছে মাগরিবের নামাজে তার জন্য দোয়া করবে। 2. একজন টোকাইকে পাউরুটি এবং কলা কিনে দেওয়া। টোকাই পাউরুটি কলা হাতে নিয়েই দৌড় দিয়েছে। তার আচরণ রহস্যময়। 3. এক মহিলা মালিবাগ যাবে, রিক্সা পাচ্ছিল না। কোনো রিক্সাই মালিবাগ যাবে না, তার জন্য রিক্সার ব্যবস্থা করে দেওয়া। এই মহিলার আচরণও টোকাইয়ের মতো। সে গম্ভীর মুখে রিক্সায় উঠেছে, কিসলুর দিকে ফিরেও তাকায়নি, যেন রিক্সা এনে দেওয়া কিসলুর দায়িত্ব। 4. একজন ট্রাফিক পুলিশকে 1 বোতল পানি কিনে দেওয়া। পানির বোতল পেয়ে ট্রাফিক পুলিশ হতভম্ব হয়ে তাকিয়েছিল। তার চোখে প্রায় পানি আসার উপক্রম। ট্রাফিক পুলিশ বলল, ভাই, আপনি আমাকে পানির বোতল দিলেন কি জন্য? কিসলু বলল, অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছি আপনি রোদে দৌড়াদৌড়ি করছেন। আপনাকে দেখে মনে হলো আপনার পানির তৃষ্ণা পেয়েছে, ডিউটি ছেড়ে যেতে পারছেন না। ট্রাফিক পুলিশ বলল, ভাই, আপনি হাতটা বাড়ান, আপনার হাতটা একটু ধরবো। সন্ধ্যা পার হয়ে গেছে, এখন ভালো কাজ না করলেও চলবে। ভালো কাজ সন্ধ্যা পর্যন্ত করার কথা। তারপরেও কিসলুর মাথায় ঘুরতে থাকলো, আর কি করা যায়? সে রীতিমতো অস্থির। অফিসার গফুরকে ধানমন্ডি থানা থেকে ক্লোজ করে খাগড়াছড়ি থানায় ওপেন করা হয়েছে। তিনি সেখানে ভালো আছেন। থানা কম্পাউন্ডের পেছনে অনেকখানি জায়গা। তিনি সেখানে সবজি চাষ শুরু করেছেন, পাহাড়ি বেগুন লাগিয়েছেন। থানায় কাজকর্ম নেই। পাহাড়িরা ঘুষ দেওয়া শিখতে পারেনি বলে থানায় আসে না। মামলা মোকদ্দমা নাই, ঝামেলা নিজেরা মিটিয়ে ফেলে। কাজেই অফিসার গফুর সবজি চাষে মন দিয়েছেন। রাতে জঙ্গল দেখেন, হাতির ভয়ে সারা রাত জেগে থাকতে হয়।
প্রায় বন্য হাতির পাল বের হয়। এদের ঝোঁকটা কোনো এক দুর্বোধ্য কারণে থানার দিকে। একটা পুরো রাত তাকে থানা কম্পাউন্ডের বিশাল শীষ গাছে উঠে কাটাতে হয়েছে। সেই রাতে হাতির পাল আরেকটু হলে থানায় ঢুকে যেত। শিরীষ গাছে দ্রুত ওঠার জন্য তিনি অর্ডার দিয়ে একটা মই বানিয়েছেন। মই গাছের সঙ্গে সেট করা হয়েছে। নাজমুল হুদকে পুরনো জায়গায় এনে ওপেন করা হয়েছে। রবীন্দ্র সমস্যার পূর্ণ সমাধানের জন্য তাকে 7 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। 7 দিনে সমাধান না হলে তাকেও খাগড়াছড়ি যেতে হবে। 13 তারিখ 7 দিন শেষ হবে। তবে খাগড়াছড়ি নিয়ে তিনি চিন্তিত না। তিনি সিদ্ধান্ত নিয়েছেন চাকরি ছেড়ে দিবেন। তার মধ্যে অভিনয়ের প্রবল আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে। তিনি আদি সুপার মার্কেট থেকে একটা বই কিনেছেন। বইয়ের নাম অভিনয় কলা। বইয়ে অভিনয় বিষয়ে অনেক টিপস দেওয়া আছে। চোখের এবং মুখের এক্সারসাইজ দেওয়া আছে। আয়নার সামনে এইসব এক্সারসাইজ তিনি নিয়মিত করছেন। গলার স্বর উন্নত করার জন্য হারমোনিয়াম কিনে সারেগামা পাধানিসা করছেন। আবৃত্তি ক্লাসে ভর্তি হয়ে বৃন্দ আবৃত্তি করছেন। রাতে তার ভালো ঘুম হচ্ছে না। অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছেন। সব স্বপ্নই অভিনয় বিষয়ক এবং প্রতিটি স্বপ্নে মিস রিনকি থাকছেন। শুধু থাকছেন তা না, তার স্ত্রী হিসেবে অভিনয় করছেন। গত রাতের স্বপ্নে তিনি এবং মিস রিনকি একটা স্কুলের সামনে দাঁড়ানো। দুজনেই ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন। স্কুলের সামনে দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে তাদের শিশুকন্যা স্কুলে। তারা শিশুকন্যাকে নিতে এসেছেন। স্বপ্নে শিশুকন্যার নাম জানা যায়নি। ওসি সাহেব তার খাস কামরায়। আজ তার মেজাজ ভয়ঙ্কর খারাপ। মেজাজ খারাপের প্রধান এবং একমাত্র কারণও মিস রিনকি। পত্রিকায় তাকে নিয়ে একটা খবর বের হয়েছে। তিনি নাকি চিত্রজগতের সুপারহিরো গালিব খানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। প্রতিবেদক দাবি করছেন তার কাছে কাবিননামার ফটোকপি আছে। প্রয়োজনে তিনি তা প্রকাশ করবেন। মিস রিনকি এবং গালিব খানের ছবিও ছাপা হয়েছে। ছবিতে দুজন দুজনের দিকে প্রেমপূর্ণ নয়নে তাকিয়ে আছেন। ওসি সাহেবের ইচ্ছা করছে ভয়ঙ্কর কিছু করতে, যাতে এক কথায় তার নিজের চাকরি চলে যায়। খাকি পোশাক পরে বসে থাকতে আর ভালো লাগছে না। ভয়ঙ্কর কি করবেন তাও মাথায় আসছে না। আপাতত বল পয়েন্টের খোঁচায় গালিব খানের দুটা চোখ ফুটা করে দিয়েছেন। অন্ধ গালিব খানকে ভয়ঙ্কর দেখাচ্ছে। নাজমুল হুদের এমন মানসিক অবস্থায় থানায় ঢুকলো কঙ্কন ভাই। সে এসেছে সচেতন নাগরিক হিসাবে সামাদ মিয়া বিষয় তথ্য দিতে এবং হিমুকে নিয়ে একটা ডায়েরি করিয়ে রাখতে। ডায়েরিতে লেখা হবে হিমু তাকে জীবননাশের হুমকি দিয়েছে। ওসি সাহেব, আমার নাম কঙ্কন। আমি বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের প্রধান পরিচালক। ভালো আছেন? এই বলে কঙ্কন হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালো। ওসি সাহেব ও বলে ঝিম মেরে রইলেন। হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালেন না। কঙ্কনের মাথা ঝিমঝিম করছে। সে হাত বাড়িয়ে আছে। ওসি সাহেব হাত বাড়াচ্ছেন না। এ কি ভয়ঙ্কর অপমান! এত বড় অপমানের ভেতর দিয়ে তাকে একবার শুধু যেতে হয়েছিল। সে গিয়েছিল ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তাকে 1 ঘন্টা বসিয়ে রাখার পর মন্ত্রীর পিএস বলল দেখা হবে না। কঙ্কন বলল, আপনি কি ওনাকে আমার কার্ড দিয়েছেন? পিএস বলল, দিয়েছিলাম। মন্ত্রী মহোদয় বলেছেন দেখা হবে না। কঙ্কন সেই অপমানের শোধ ভালোভাবে নিয়েছিল। 1 পয়সা দামের ওসির অপমানের শোধ সে কীভাবে নিবে তাই এখন ভাবছে। কঙ্কন হাসি মুখে বলল, আপনি বোধহয় লক্ষ্য করেননি আমি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছি। ওসি সাহেব আবারও বললেন, ও। এবারও তাকে হাত বাড়াতে দেখা গেল না। তিনি রিভলভিং চেয়ারে একটা চক্কর দিলেন। হাতের বল পয়েন্ট দিয়ে গালিব খানের নাম কেটে লিখলেন গাধা খান। কঙ্কন গভীর মুখে বসল। হাত গুটিয়ে নেওয়া ছাড়া আর কিছু করার নেই। ঘরে ওসি ছাড়া আর কেউ নেই বলে তার অপমান কারো চোখে পড়ল না। মানি ব্যক্তির মান আল্লাহ রক্ষা করেন, কথাটা ভুল না। আপনাকে আগে একবার বলেছি, মনে হয় মিস করেছেন। আমি বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের প্রধান পরিচালক। ওসি সাহেব খবরের কাগজ থেকে মুখ তুলে বললেন, তাহলে বলেন দেখি বঙ্গবন্ধু পাঞ্জাবি নিচে গেঞ্জি পরতেন নাকি পরতেন না? ঝটপট জবাব চাই। হতভম্ব কঙ্কন বলল, এটা আমাদের গবেষণার বিষয় না। ওসি সাহেব, আমার নাম কঙ্কন। নামটা আপনার পরিচিত থাকার কথা। আমি ছাত্রলীগের। কঙ্কন কথা শেষ করার আগেই নাজমুল হুদ আনন্দিত গলায় চেঁচিয়ে উঠলেন,
পাইছি তোরে। কি বললেন? বললাম পাইছি তোরে, তুই আমাদের বাড়ি দখল করে গবেষণা কেন্দ্র খুলেছিস। ঠিক ধরেছি না? আজ তোকে পাকিস্তানি ডলার দেওয়া হবে। পাকিস্তানি ডলার কি জানোস? উপরের চামড়া থাকবে টাইট, ভিতরের হাড্ডি গুঁড়া, একেবারে ট্যালকম পাউডার। কঙ্কন বলল, আপনি বোধহয় জানেন না, আমি 5 মিনিটের মধ্যে আপনাকে খাগড়াছড়িতে ট্রান্সফার করতে পারি। ট্রান্সফার কর, তার চেয়ে ভালো হয় চাকরি খেয়ে ফেল। বান্দরের বাচ্চা খান্দর, তুই একটা খান্দর। খান্দর কি জানোস? বান্দরের থাকে একটা লেজ, আর খান্দরের থাকে 2টা লেজ। তোর প্যান্টের ভিতরে আছে 2টা লেজ, পাছায় হাত দিয়া দেখ। কঙ্কন শান্ত গলায় বলল, আপনার টেলিফোনটা কি ব্যবহার করতে পারি? স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা কল করব। কোনো সমস্যা নাই, কল কর। আইজি স্যারকে কর, প্রধানমন্ত্রীর পিএসকে কর, যত ইচ্ছা টেলিফোন করতে থাক। টেলিফোন করার আগে মাথাটা একটু সামনে এগিয়ে আন, তোর কান মলে দিব। কি বললেন? বললাম মাথাটা একটু সামনে আন, তোর কান মলে দিব। বান্দরের বাচ্চা খান্দর, ইউ আর এ ম্যাড পারসন। নাজমুল হুদ আনন্দিত ভঙ্গিতে মাথা নাড়লেন। বেল টিপে কনস্টেবলকে ডেকে বললেন, এই খান্দরটাকে কানে ধরে হাজতে নিয়ে ঢুকাও। কঙ্কন কল্পনাও করেনি সত্যি সত্যি এই কাজ করা হবে। 1 পয়সা দামের কনস্টেবল তাকে কানে ধরে হাজতে ঢোকাবে। হাজতের দেয়ালে হেলান দিয়ে সে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে মোবাইল ফোন নেই যে সে কারো সঙ্গে যোগাযোগ করবে। তার গা ঝিমঝিম করছে। বারবার মনে হচ্ছে এইসব কিছুই ঘটে নাই, সে দুঃস্বপ্ন দেখছে। ঘুম ভাঙলেই দেখবে সে সুমনার পাশে শুয়ে আছে, তার পায়ের উপর সুমনার গাবদা পা। ওসি সাহেব মিস রিনকির খবর আরেকবার পড়লেন। তার মেজাজ আরও খানিকটা খারাপ হলো। তিনি গাধা নাম কেটে লিখলেন খান্দর খান। এতে তার মন খানিকটা শান্ত হলো। ক্ষয়ের অনুপ্রাসটা ভালো লাগছে। এই সময় থানায় ঢুকলো কেয়াখিয়ার বাবা আফতাব। সে ভয়ে ভয়ে বলল, স্যার, আমার মেয়ে 2টা সংবাদ নিতে এসেছি। ওদের নাম? ওসি সাহেব কথা শেষ করতে দিলেন না, হুঙ্কার দিয়ে বললেন, হাজতে ঢুকে যাও, দেরি করবা না। 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে হাজতে ঢুকবে। 1, 2। আফতাব বলল, আপনি কি বললেন বুঝলাম না স্যার। কোথায় ঢুকে যাব? হাজতে ঢুকে যাবে, আর কোথায়? আফতাব ভীত গলায় বলল, আমার মেয়েরা কি আপনাকে উল্টাপাল্টা কিছু বলেছে? ওদের কথা বিশ্বাস করার কিছু নাই। ওসি সাহেব বিকট গলায় চিৎকার করলেন, ঘাউ। আফতাব লাফ দিয়ে সরে গেল। বিকট ঘাউ সে আশা করেনি। ওসি সাহেব সামাদের কাছে ঘাউ শুনেছিলেন। তার মস্তিষ্ক ঘাউ জমা করে রেখে দিয়েছিল, সময় বুঝে বের হয়েছে। আফতাব বিড়বিড় করে বলল, স্যার, আমি নিরপরাধ। ঘাউ ঘাউ। এবারের ঘাউ প্রচণ্ড নিনাদে। 2nd অফিসার এবং 2 জন কনস্টেবল ছুটে এলো। আফতাব বললেন, জবেদা নিজে ফাঁসিতে ঝুলেছে, আমি নামাতে গেছি। মেয়েরা এটা বুঝি নাই, তারা ভেবেছে আমি ফাঁসিতে ঝুলিয়েছি। জবেদা কে? কেয়াখিয়ার মা। সে ফাঁসিতে ঝুলল কেন? তার সমস্যা কি? জানি না স্যার, কি সমস্যা? তোর কি সমস্যা? আফতাব চুপ করে আছে, তার কলিজা শুকিয়ে আসছে। 3 বছর আগের ঘটনা সবাই ভুলে বসে আছে। আজ হঠাৎ কি হয়ে গেল? ওসি সাহেব বললেন, পুলিশ ইনভেস্টিগেশন হয় নাই? হয়েছিল, পুলিশ রিপোর্ট দিয়েছে আত্মহত্যা। পুলিশকে কত টাকা দিয়েছিলি? 3,24,000। ভিটামাটি সব গেছে। ম্যাজিস্ট্রেট খবর দিয়ে আনাচ্ছি। ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিবি, যা ঘটেছে সব খুলে বলবি। স্যার, আমার ফাঁসি হয়ে যাবে, বাচ্চাগুলোকে কে দেখবে? আমি দেখব। 2nd অফিসার হ্যান্ডকাপ পরায় চেয়ারের সাথে একে আটকে রাখো। ম্যাজিস্ট্রেটকে খবর দাও, বদমাইশটা জবানবন্দি দিবে। দিবি না? জি স্যার, দিব। যে ওসিকে ঘুষ দিয়েছিলি তার নাম কি? স্যার, ওনার নাম গুফুর। মুখে বসন্তের দাগ। কঙ্কনকে হাজত থেকে বের করা হচ্ছে। সে বলল, খবর তাহলে হয়েছে। ওসি সাহেব নিশ্চয়ই পাতলা পায়খানা শুরু করেছেন, কাপড় চোপড় নষ্ট করে ফেলার কথা। হা হা হা। 2nd অফিসার বললেন, হা হা বন্ধ, তোকে ডলা দিতে নিয়ে যাচ্ছি। ফিমেল হাজত খালি, ওইখানে তোকে ডলা দেওয়া হবে, ওসি সাহেবের হুকুম। কঙ্কন হতভম্ব গলায় বলল, ওসি সাহেবের না হয় মাথা খারাপ। ভাই, আপনার কি মাথা খারাপ? আমি ছাত্রলীগের বিশিষ্ট কর্মী, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের পরিচালক। 2nd অফিসার গলা নামিয়ে বললেন, আমি ছাত্রজীবনে ছাত্রদল করেছি।
আপনাকে পাকিস্তানি ডলার আমি নিজে দিব। 15 মিনিট ডলার পর আপনি যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাহলে ডলা বন্ধ হবে, তা না হলে ডলা চলতেই থাকবে। তুলতুলা শরীর বানিয়েছেন, ডলা দিতেও আরাম হবে। কঙ্কনের মুখে স্কচ টেপ লাগানো হলো। কোনো রকম শব্দ করার তার উপায় রইল না। আফতাব ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে। সে স্ত্রী হত্যার দায় স্বীকার করেছে। ওসি সাহেবের ঘাউ শব্দই তার জন্য কাল হয়েছে। কঙ্কনও ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে, তবে তার জন্য পাকিস্তানি কৌশলের প্রয়োজন পড়েছে। কঙ্কন বলেছে, আমি ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হয়েছিলাম। পুলিশ কি করে যেন টের পায়, দৌড়ে আমাকে ধরে ফেলে। আমার পকেটে যে পিস্তল পাওয়া গেছে এটা আমার। বুক পকেটের খুঁটটা এক নাপিতের দোকান থেকে সংগ্রহ করেছি। প্রয়োজনে ব্যবহারের জন্য পিস্তল, খুর, চাপাতি, রামদা পুলিশের সংগ্রহে সবসময় থাকে। কঙ্কনের সঙ্গে তার স্ত্রী সুমনার টেলিফোনের কথাবার্তার মূল কাহিনীর জন্য জরুরি না, তারপরও উদ্ধৃতির লোভ সামলাতে পারছি না। পুরো টেলিফোনের কথাবার্তা ওসি সাহেবের সামনে হয় এবং কথাবার্তা রেকর্ড করা হয়। বিচার পর্ব শুরু হওয়ার পর স্বামী স্ত্রীর কথাবার্তা আলামত হিসেবে কোর্টে জমা দেওয়া হয়। কঙ্কন: হ্যালো সুমনা। সুমনা: সারাদিন কোনো খোঁজ নাই, মোবাইল হারাই ফেলেছ। তোমার তো উচিত ছিল আজ একটা মোবাইল কেনা। তুমি কোথায়? কঙ্কন: আমি ধানমন্ডি থানায়। সুমনা: থানায় কেন, কোনো সমস্যা? কথা বলছো না কেন? হ্যালো হ্যালো। কঙ্কন: আমি ধরা পড়েছি সুমনা। সুমনা: কি করেছো যে ধরা পড়েছ? কথা বলো না কেন? কঙ্কন: ছিনতাই। সুমনা: ছিনতাই মানে? তুমি ছিনতাই করেছো? কঙ্কন: করার আগেই ধরা পড়েছি। এই পর্যায়ে সেকেন্ড অফিসার চাপা গলায় বললেন, আপনার পকেটে কি পাওয়া গেছে ভাবিকে কাইন্ডলি বলেন, না বললে আবার পাকিস্তান। সুমনা: হ্যালো হ্যালো। কঙ্কন: পুলিশ আমার পকেটে পিস্তল আর খুর পেয়েছে। সুমনা: পিস্তল? কার পিস্তল? কঙ্কন: আমার। সুমনা: হায় খোদা, তুমি কি বলো? সেকেন্ড অফিসার বললেন, ভাবিকে বলুন আই লাভ ইউ। আজ ভ্যালেন্টাইন্স ডে। কঙ্কন: সুমনা, আই লাভ ইউ। আজ ভ্যালেন্টাইন্স ডে জানার পর ওসি সাহেব খানিকটা বিমর্ষ হয়ে পড়লেন। কাকতালীয়ভাবেই তখন তার কাছে একটা টেলিফোন এলো। নারী কণ্ঠ: হ্যালো। ওসি: আপনি কে, কাকে চান? নারী কণ্ঠ: ধমকাচ্ছেন কেন? পুলিশে চাকরি করেন বলে কেউ টেলিফোন করলেই ধমক দিয়ে শুরু করবেন? সরি বলুন। ওসি: আপনি কে, কি চান? নারী কণ্ঠ: আমি রিনকি, আমি কিছু চাই না। ওসি: মিস রিনকি, ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। নারী কণ্ঠ: একবার ক্ষমা চেয়েছেন যথেষ্ট, 100 বার ক্ষমা চাই বলতে হবে না। ওসি: আপনি আমাকে টেলিফোন করবেন চিন্তাই করি নাই। ম্যাডাম, আপনাকে অভিনন্দন জানাতে ভুলে গেছি। নারী কণ্ঠ: অভিনন্দন কেন? আমি কি করেছি? ওসি: আপনার বিয়ের খবরটা কাগজে পড়লাম, হাওয়া থেকে পাওয়া, ছবিসহ নিউজ, আপনাকে সুন্দর দেখাচ্ছে। নারী কণ্ঠ: আপনি মনে হয় নিয়মিত কাগজ পড়েন না। নিয়মিত কাগজ পড়লে জানতেন যে মাসে একবার আমার বিয়ে হয়। ওসি: ও মাই গড, বিয়ে করেননি? আমার বুক থেকে মনে হচ্ছে 2 মণ ওজনের গ্রানাইট পাথর নেমে গেছে। নারী কণ্ঠ: আমার বিয়ে হয়নি তাতে আপনার বুক থেকে পাথর নামলো কেন? ওসি: না মানিয়ে, আমি আপনার ভক্ত, তো ভক্তদের কাছে নায়িকার বিয়ে হওয়া দুঃসংবাদ। আমি কি বোঝাতে পেরেছি? নারী কণ্ঠ: জি পেরেছেন। আচ্ছা শুনুন, আমি খুবই অসুস্থ, জ্বর, একটু আগে থার্মোমিটার দিয়ে মেপেছি 102। আপনি কি আমাকে দেখতে আসবেন? ওসি: এক্ষুনি আসছি, ঠিকানা বলুন। নারী কণ্ঠ: খালি হাতে আসবেন না, ফুল আনবেন, আজ ভ্যালেন্টাইন্স ডে। ওসি: অবশ্যই ফুল আনবো, অবশ্যই অবশ্যই অবশ্যই। নারী কণ্ঠ: আপনি আবার ভেবে বসবেন না যে আমি আপনার প্রেমে পড়েছি। ওসি: আমি ভাবছি না। নায়িকারা নায়কদের প্রেমে পড়ে, খাকি পোশাক পরা পুলিশের প্রেমে পড়ে না, নিয়ম নাই। ওসি সাহেবের সঙ্গে 2000 টাকা ছিল। তিনি সেকেন্ড অফিসারের কাছ থেকে 3000 টাকা ধার করে 5000 টাকার গোলাপ কিনলেন। 5 টাকা করে গোলাপের পিস, 1000 গোলাপ পাওয়া গেল। যেদিন তার স্ত্রী রেহনুমা মারা যায় সেদিন ভোরবেলায় তিনি তার স্ত্রীকে 1000 গোলাপ উপহার দিয়েছিলেন। জনিক মন্ত্রী টেলিফোন করেছেন। ওসি সাহেব থানায় নেই। টেলিফোন ধরলেন সেকেন্ড অফিসার। মন্ত্রী মহোদয় বললেন, আপনি কি অফিসার ইনচার্জ? জি স্যার। ওসি সাহেব অপারেশনে গেছেন, আমি সেকেন্ড অফিসার। আমার নাম আখলাক।
কঙ্কন নামে কেউ কি আপনার কাস্টডিতে আছে? জি স্যার, তিনি আমাদের একজন বিশিষ্ট কর্মী, তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হয়। অবশ্যই স্যার, আমি নিজে গাড়ি করে বাসায় পৌঁছে দিব। ধন্যবাদ। আর আপনার নামটা যেন কি? আখলাক। আপনি ভালো অফিসার, আমি আপনার জন্য হাই লেভেলে সুপারিশ করব। স্যার থ্যাংক ইউ। কঙ্কনকে কতক্ষণের মধ্যে রিলিজ করছেন? আপনার কাছ থেকে লিখিত অর্ডার পাওয়া মাত্র রিলিজ করে দিব। কঙ্কন ভাইজানের নিউজ পত্রিকায় চলে গিয়েছে তো, এখন রিলিজ করলে পত্রিকাওয়ালারা আমাকে ধরবে। আপনার লিখিত অর্ডার পেলে বলতে পারবো মন্ত্রী লিখিত নির্দেশ সন্ত্রাসী ছেড়ে দিয়েছি। মন্ত্রী মহোদয় বললেন, হ্যাঁ। আখলাক বললেন, স্যার আমার সামনে একজন সাংবাদিক বসে আছেন, কঙ্কন ভাইকে রিলিজ করতে বলছেন তো, উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান। ওনাকে টেলিফোনটা দেই? মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে লাইন কেটে দিলেন। আখলাকের সামনে কেউ নেই। মন্ত্রীদের সঙ্গে কথা বলার কৌশল সে শিখেছে ওসি নাজমুল হুদের কাছে। আখলাক হাজতের দিকে গেলেন, কঙ্কনকে বের করলেন। কঙ্কন বলল, মন্ত্রীর টেলিফোন এসেছে? আখলাক বললেন, হ্যাঁ। এখন বুঝবি কত ধানে কত চাল। আখলাক বললেন, আমার আগে তুই বুঝবি, তোকে নিয়ে যাচ্ছি ডলা দিতে। যতবার মন্ত্রীর টেলিফোন আসবে ততবার ডলা খাবি। ভাই আমি তো জবানবন্দি দিয়েছি, আপনি বলেছিলেন জবানবন্দি দিলে ডলা দিবেন না। ভাই আপনার পায়ে ধরি, আমার স্ত্রীর সঙ্গে একটু যোগাযোগ করায় দেন, আমি তাকে বলবো যেন তার আর কোনো মন্ত্রীর সঙ্গে যোগাযোগ না করে। আপনাকে আমি ভাই ডাকলাম, ধর্মের ভাই। আখলাক কঙ্কনকে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করিয়ে দিল। সুমনা বলল, তুমি ভয় পেও না, আমি হাই লেভেলে যোগাযোগ করেছি, এখন যাচ্ছি প্রধানমন্ত্রীর অফিসে। কঙ্কন বলল, সব যোগাযোগ বন্ধ করো, তুমি কিসলুকে খুঁজে বের করো। যদি কেউ কিছু করতে পারে কিসলু পারবে, আর কেউ কিছু পারবে না। কিসলু সৎকাজের সন্ধানে বের হয়েছে। চুনুপুটি সৎকাজের বদলে রুই কাতলা টাইপ সৎকাজ তার ভাগ্যে জুটেছে। ঝিনাইদহ থেকে এক ফ্যামিলি এসেছে ঢাকায়। বাস থেকে নামতে গিয়ে পরিবারের প্রধান ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েছে। এখন মারা যায় তখন মারা যায় অবস্থা। কিসলু তাকে নিয়ে ছোটাছুটি করছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডাক্তার বলেছেন 6 ঘন্টা পার না হলে কিছু বলা যাবে না। কিসলু ঠিক করেছে 6 ঘন্টা সে হাসপাতালেই থাকবে। কখন কি দরকার হয়। আহত মানুষটির স্ত্রী কিসলুকে জড়িয়ে ধরা কাঁদতে কাঁদতে বলল, বাবা আপনি আমার ছেলে। কিসলু বলল, মা অস্থির হবেন না, এক মনে আল্লাহকে ডাকেন, আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে, আল্লাহ মেহেরবান। 6 ঘন্টা পার হওয়ার আগেই ডাক্তার বললেন, পেশেন্টের অবস্থা অনেক ইমপ্রুভ করেছে, পেশেন্ট আশঙ্কামুক্ত। কিসলুর এখনকার দায়িত্ব শেষ, সে পরের সৎকাজের সন্ধানে পথে নেমেছে। মেসের ঘরে হিমু শুয়ে আছে। শহর জুড়ে লোডশেডিং। আকাশে থালার মতো চাঁদ ওঠায় শহর অন্ধকারে ডুবে যায়নি। জানালা দিয়ে হিমুর ঘরে জ্যোৎস্না ঢুকেছে। জ্যোৎস্নার কোনো রং থাকে না, শুধু সিনেমায় জ্যোৎস্না হয় নীল। হিমুর কাছে আজ রাতের জ্যোৎস্নার মতো নীল লাগছে। জ্যোৎস্না রাতে বনে যাওয়ার নিয়ম। হিমু চোখ বন্ধ করে বলল, শহরটা অরণ্য হয়ে যাক। হিমু চোখ মেলল, হ্যাঁ শহরটা অরণ্য হয়ে গেছে। এখন শহরের অলিতে গলিতে হাঁটা মানে গহীন বনের ভেতরে পায়ে চলা, পথে হাঁটা। দরজার আড়াল থেকে কেউ একজন ক্ষীণ গলায় ডাকলো, হিমু ভাই। হিমু বিছানায় উঠে বসতে বসতে বলল, কে, সামাদ? জি হিমু ভাই। বাইরে কেন, ভিতরে আসো। লজ্জায় ঘরে ঢুকতে পারছি না, সারাদিন 1 পিস টোস্ট বিস্কুট আর 1 কাপ চা ছাড়া কিছুই খাই নাই। ভাই খাইতে মন চাইতেছে, 4টা ভাতের ব্যবস্থা করতে পারবেন? হিমু বলল, বুঝতে পারছি না। নীল জ্যোৎস্নার রাতে হা করে জ্যোৎস্না খাওয়া নিয়ম, ভাত খাওয়া ঠিক না। তাহলে বাদ দেন, না খেয়ে আমার অভ্যাস আছে। বাদ দিলাম, চলো আজ জ্যোৎস্না খাবো। চলেন যাই। পুলিশের ভয়ে লুকায়া ছাপায়া থাকি, স্বাধীন চলাফেরা বন্ধ। আপনার সঙ্গে আজ হাঁটবো। হিমু বলল, জ্যোৎস্না রাতে পুলিশ কাউকে ধরে না, নিয়ম নাই। ভয়ঙ্কর কোনো সন্ত্রাসীর দেখা পেলেও আজ রাতে পুলিশ তার দিকে তাকিয়ে হাসবে। নীল জ্যোৎস্নার নিয়ম তাই। হিমু পথে নামল। তার হাঁটা দেখে মনে হচ্ছে তার বিশেষ কোনো গন্তব্য আছে। গন্তব্যহীন পথযাত্রা না। তারা দুজন প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়ালো। শহর এখনো অন্ধকারে ডুবে আছে। ন্যাশনাল গ্রিডে নিশ্চয়ই বড় ধরনের সমস্যা হয়েছে। সমস্যা যে হয়েছে তা আকাশের চাঁদ ধরতে পেরেছে, সে জ্যোৎস্না বাড়িয়ে দিয়েছে। আরে হিমু ভাই না? কে, কিসলু? জি।
সৎ কাজ চালিয়ে যাচ্ছ? এর উপরেই আছি। আজ সারাদিনে কি কি করেছি শুনেন। হাসপাতালে গিয়ে জিজ্ঞেস করলাম কারো এ নেগেটিভ ব্লাড লাগবে কিনা। ব্লাড দিলাম। তারপরে একজনের পাওয়া গেল রাস্তায় উষ্টা খেয়ে পড়ে চশমা ভেঙে ফেলেছে। চশমা ছাড়া কিছুই দেখে না, আন্ধা। তারে বাড়িতে নিয়ে গেলাম। সে আমারে ছাড়বে না, ভাত খাওয়াবে। তারপর কিসলু সৎ কাজের বর্ণনা বন্ধ। আমি সামাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। তোমাদের বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের বাড়িটা সামাদের। তুমি তাকে বাড়ি দখল বুঝিয়ে দিবে, আজ রাতেই নিয়ে যাবে। এই একটা সৎ কাজে অনেক দূর আগাবে। অবশ্যই আমি ওনারে নিয়ে যাব। বাড়ি দখল যেন আর থাকে, বাড়ি দখল যেন তার থাকে সেই চেষ্টা নিব। হিমু ভাই, আমি অনেক দূর আগিয়েছি, এখন অনেক কিছু বুঝতে পারি। কি রকম? সামাদ ভাই সারাদিন কিছু খান নাই, ওনার ভাত খাইতে ইচ্ছা করতেছে, এটা পরিষ্কার বুঝতে পারতেছি। ঠিকই বুঝেছ, তুমি আরো অনেক দূর যাবে। চলো হাঁটতে বের হই, ওনার খাওয়ার ব্যবস্থা আগে করি। না। তারা তিনজন হাঁটতে হাঁটতে ধানমন্ডি লেকের পাড়ে চলে এলো। কিসলু বলল, জ্যোৎস্না ফাইটটা পড়তাছে, ঠিক না হিমু ভাই? হ্যাঁ। চলেন লেকের ধারে বসি, চলো। তারা তিনজন কাঁঠাল গাছের নিচে এসে বসলো। কাঁঠাল গাছের বড় বড় শিকড় বের হয়ে লেকের পানির দিকে নেমে গেছে। শিকড়ে বসার সুন্দর জায়গা তৈরি হয়েছে। প্রকৃতি নিজের হাতে বানানো বেঞ্চ। তিনজন চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নাই। ঠান্ডা বাতাস দিচ্ছে, বাতাসে কাঁঠাল গাছের পাতায় শব্দ হচ্ছে। গাছে কাকেরা বসা। হঠাৎ একসঙ্গে কয়েকটা কাক কা কা করে উঠল। এদের সঙ্গে আশেপাশে অনেক কাক যুক্ত হলো। চারিদিকে কা 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 কা। সামাদ ভীত গলায় বলল, হিমু ভাই, ঘটনা কি? হিমু বলল, প্রবল জ্যোৎস্নায় কাকদের মধ্যে বিভ্রম তৈরি হয়। তারা ভোর হয়েছে ভেবে ডাকাডাকি শুরু করে। প্রকৃতি যে শুধু মানুষের জন্য বিভ্রম তৈরি করে তা না, পশু পাখি সবার জন্যই তৈরি করে। কে যেন এগিয়ে আসছে তাদের দিকে। 22-23 বছরের একজন যুবক, তার হাতে একটা পুটলি। লেকের পানি ঘেঁষে সে এগুচ্ছে। পানিতে সুন্দর ছায়া, যেন দুজন মানুষ এগিয়ে আসছে। একজন আসছে পানির ভেতর দিয়ে। যুবক এসে তাদের সামনে দাঁড়ালো। শান্ত গলায় বলল, আপনার এখানে কি করেন? হিমু বলল, জ্যোৎস্না দেখি। আপনাদের মধ্যে হিমু কে? আমি। যুবক বলল, আপনারা কি রাতের খানা খেয়েছেন? হিমু বলল, না, আপনাদের জন্য খানা নিয়ে এসেছি। হিমু বলল, খাবার কে পাঠিয়েছে? যুবক জবাব না দিয়ে পুটলি খুলে প্লাস্টিকের বাক্স বের করলো। 3টা বাক্স, বড় এক বোতল পানি, কাগজের প্লেট, প্লাস্টিকের চামচ। হিমু আবারও বলল, খাবার কে পাঠিয়েছে? যুবক বলল, খাবার গরম আছে, খেয়ে নেন। খাবার পাঠিয়েছেন রূপা আপা, উনি জানালা দিয়ে আপনাকে দেখেছেন। আপনি ওনার বাড়ির সামনে দিয়ে এসে গাছের নিচে বসেছেন। হিমু বিড়বিড় করে বলল, আজ রজনীতে হয়েছে, সময় এসেছি, বাস বদত্তা। কাকদের কাকা চিৎকারের কারণে হিমুর কথা বোঝা গেল না। নীল জ্যোৎস্নায় কাকদের হৃদয়ে অস্থিরতা। তারা তাদের অস্থিরতা ছড়িয়ে দিতে চাইছে। মানুষ যেমন ভালোবাসা ছড়িয়ে দেয়, ফুল ছড়িয়ে দেয় সৌরভ। বন্ধুরা, আমার পঠিত গল্পটি আপনাদের ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক। আরও মজার মজার গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন ও লাইক দিবেন। প্রিয় শ্রোতা, আপনি কী ধরনের গল্প শুনতে চান কমেন্ট করে জানাবেন। আগামীতে নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।